বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। গাজায় আগ্রাসন নিয়ে নানামুখী সমালোচনা আর বিশ্বব্যাপী চরম ক্ষোভের মুখেই জাতিসংঘের অধিবেশনের ভাষণ দেন বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হতেই একাধিক দেশের প্রতিনিধিরা অধিবেশন ওয়াকআউট করেন। তখন মুহূর্তেই আধ খালি হয়ে যায় অধিবেশন কক্ষ। নিজের ভাষণে নেতানিয়াহু ক্ষোভ ঝাড়েন একাধিক পশ্চিমা দেশের ওপর। সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রগুলোর সমালোচনা করে তিনি বলেন, এই পদক্ষেপ আসলে একটি লজ্জার চিহ্ন, যা পৃথিবীকে ভুল বার্তা দিচ্ছে যে ইহুদিদের হত্যা করলেই পুরস্কার পাওয়া যায়। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু মঞ্চে একটি মানচিত্র প্রদর্শন করেন, যেটিকে তিনি অভিশাপ হিসেবে আখ্যা দেন। এই মানচিত্রে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের সমর্থনে গড়ে ওঠা প্রক্সি নেটওয়ার্ক দেখানো হয়েছে বলে তিনি দাবি করেন। এরপর গত বছর লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, গাজায় হামাস এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের কথা তুলে ধরেন তিনি। এছাড়া গত জুন মাসে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় বোমা হামলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। নেতানিয়াহু তার ভাষণে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে চালানো হামলাকে যুক্তরাষ্ট্রের 2001 সালের 9/11 সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুটি দেশ একই শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। যারা আমেরিকার মৃত্যু স্লোগান দেয় তারাই হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সমর্থিত গোষ্ঠী। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রকে এভাবে পাশে টেনে এনে ইসরায়েল আবারও নিজের সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। নেতানিয়াহু তার ভাষণে স্পষ্ট করে বলেন, ইসরায়েল কখনো ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেবে না। বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণ ইসরায়েলের এই অবস্থানকে সমর্থন করে। এছাড়া জাতিসংঘের তদন্ত কমিশনের গাজায় গণহত্যার সিদ্ধান্তকে তিনি পুরোপুরি অস্বীকার করেন এবং একে ভিত্তিহীন হিসেবে আখ্যা দেন। তার দাবি, ইসরায়েল কখনো এমন কার্যকলাপে জড়িত নয়। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক সাহায্যের প্রবাহ সীমিত করেছে, সেই অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন। যদিও জাতিসংঘ সমর্থিত সংস্থাগুলো একাধিকবার সতর্ক করেছে যে গাজার ভেতরে দুর্ভিক্ষ চলছে এবং বেসামরিক জনগণ অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। ভাষণের শেষাংশে নেতানিয়াহু আঞ্চলিক দেশগুলোকে উদ্দেশ্য করে বলেন, সিরিয়ার সঙ্গে উত্তেজনা হ্রাসের একটি চুক্তি প্রায় সম্পন্নের পথে। একই সঙ্গে তিনি লেবাননের সরকারের কাছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘে ভাষণের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশেই ইসরায়েলি সেনাবাহিনী গাজার ঘেরের কাছে ট্রাকে লাউড স্পিকার স্থাপন করে, যাতে তার ভাষণ পুরো গাজা অঞ্চল জুড়ে সরাসরি সম্প্রচার করা যায়। নেতানিয়াহু জানান, ইসরায়েলি গোয়েন্দারা গাজার মানুষের স্মার্টফোন হ্যাক করেছে, যাতে তার ভাষণ সরাসরি তাদের কাছে পৌঁছে যায়। যদিও গাজার বিবিসি সূত্র জানায় তাদের ফোনে কোনো প্রভাব পড়েনি, তবে গাজার বাসিন্দাদের অনেকেই এই উদ্যোগকে অপমানজনক বলে মনে করেছেন। নেতানিয়াহু বলেন, তার এই প্রচেষ্টার উদ্দেশ্য ছিল গাজায় বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের কাছে একটি সরাসরি বার্তা পৌঁছে দেয়া। তিনি বলেন, আমাদের সাহসী বীর প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলছেন। আমরা আপনাদের ভুলিনি, এক সেকেন্ডের জন্যও না। ইসরায়েলের জনগণ আপনাদের সঙ্গে আছে। আমরা দমে যাব না এবং আপনাদের সকলকে ঘরে না আনা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। ভারত থেকে বাংলাদেশে পুশিন করা আসামের বৃদ্ধা সাকিনা বেগম মিরপুরের যে বাসায় আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এখন তাকে রাখা হয়েছে ঢাকায় আদালতের হাজতখানায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। সাকিনা বেগমকে নিয়ে বিবিসি বাংলায় খবর প্রকাশ হয় বৃহস্পতিবার। দেখেন তো, এটা কি আপনার ছেলে মেয়ে হয়? সেদিনই দুপুরে মিরপুরের যে বাসায় সাকিনা বেগম আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকে তাকে হেফাজতে নেয় ভাসানটেক থানা পুলিশ।
অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়। আশ্রয়দাতা ওই পরিবারটির সদস্য ক্লান্তি আক্তার বিবিসি বাংলাকে জানান, বৃহস্পতিবার দুপুর 1টার দিকে থানা পুলিশ নিয়ে যায় তাকে। শুক্রবার ওই বৃদ্ধার সঙ্গে থানায় গিয়ে দেখা করার কথাও জানান তিনি। দুপুর 1টা বাজে এসে নিয়ে গেছে। আমরা বলি যে অন্য কি নিয়ে যাবেন, বলে কি হ্যাঁ নিয়ে যাবো। আমরা বলি আর নিয়ে আসবেন আমাদের বাসায়, বলে কি না ওই আমরা ব্যবস্থা করে এম্বাসিতে যেভাবে যোগাযোগ করা লাগে আমরা ওইখান থেকে আর কি ব্যবস্থা করব। উনি কান্নাকাটি করছিল, কয় আল্লাহ আমার কপালে কি আছে আমি জানি না, আমি কই যাইতাছি আমি জানি না। আমাদেরকে ধরে অনেক কান্নাকাটি করছে আর কি, যাওয়ার ইচ্ছা ছিল না, মানে আর কি ওই কান্নাকাটি করেই গেছে আর কি। এমন পরিস্থিতিতে সাকিনা বেগমের ভারতে পরিবারের কাছে ফেরার প্রক্রিয়া কি হবে, এ নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের কারণে এই মামলায় তার সাজা হওয়ারও শঙ্কা রয়েছে। পুলিশ বলছে বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে বসবাস করছিলেন সাকিনা বেগম। প্রকাশিত সংবাদ এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়। যেহেতু উনি ভারতীয় নাগরিক, এই দেশে আসছে, তার কোনো প্রকৃত ডকুমেন্টস নাই, হ্যাঁ, তার কোনো ভিসা পাসপোর্টের কোনো প্রকৃত ডকুমেন্টস নাই, সেই জন্য আমরা তাকে পুলিশি হেফাজতে নিয়ে বিচার আদালতে প্রেরণ করে দিতে। যদি সে প্রকৃত তার অভিভাবকরা এম্বাসির মাধ্যমে নিয়ে যেতে পারে, নিবে। আর যদি সে না সে কোনো প্রকৃতভাবে দিতে না পারে, ফার্দার বিষয় আছে। সাধারণত এক দেশের নাগরিককে অন্য দেশে যেতে বা সেখানে বসবাস করতে হলে নানা ডকুমেন্টেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। অন্যথায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আইন অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার শঙ্কা থাকে। বিবিসি বাংলাকে সাকিনা বেগম জানিয়েছিলেন যেভাবেই হোক নিজের পরিবারের কাছেই ফিরে যেতে চান তিনি। তবে মামলা হওয়ায় আদালতের হাতেই এখন পুরো বিষয়টি নির্ভর করছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও নিতে পারে আদালত। এছাড়া ভারতীয় কর্তৃপক্ষের ওপরও তার ফেরার বিষয়টি নির্ভর করছে। আইনি প্রক্রিয়া শেষ করে দুই দেশের কূটনৈতিক ব্যবস্থাপনার পর সাকিনা বেগমের ফেরার প্রক্রিয়াটি মোটেই সহজ হবে না বলে মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। সে ভারতীয় নাগরিক যদি হয়ে থাকে জেনুইনলি, তাহলে পুশব্যাকের সময় কিন্তু আমাদের যে বাহিনী ছিল তাদের কিন্তু ওইখানেই এইটা সমাধান করার দরকার ছিল, তাইলে আবার ওইখানে পুশব্যাক করা ইজি ছিল। কিন্তু যেহেতু সে বাংলাদেশে এসে গেছে, বাংলাদেশে সে থেকেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এখন কিন্তু তার বিরুদ্ধে একটা মামলা হবে এবং সেই মামলা ছাড়া কিন্তু তার অল্টারনেটিভ নাই। এখন কিন্তু এখানে এমবিসি তাকে নিয়ে চলে যাবে, এটা নট সো ইজি ব্যাপার। যদি দেখা যায় না আছে বাংলাদেশি না অনুপ্রবেশ করছে অবৈধভাবে, তাহলে আইনে যা আছে কোর্ট তো সেটাই বিচার করতে হবে। বন্দিমের চরিত্রের একমাত্র উপায়, আরেকটা উপায় আছে, সেটা হলো যদি তাকে জামিন নিয়ে সে চলে যেতে চায়, সেখানে এমবিসি যদি তাকে ট্রাভেল পাস দেয়। পুরো বিষয়টি অবশ্য মানবিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনার সুযোগ রয়েছে বলে মনে করেন এই সিনিয়র আইনজীবী। তবে সেক্ষেত্রে আইন এবং মানবিক দৃষ্টি মুখোমুখি অবস্থায় পড়বে বলেও মনে করেন তিনি। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে এই ঘটনা ঘটে। মূলত নির্বাচনকে সামনে রেখে মাসখানেক ধরে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় সভা করছিলেন বিজয় থালাপাতি। শনিবারের সমাবেশেও কয়েক লাখ সমর্থক যোগ দিয়েছিল। শনিবার সন্ধ্যায় কারুরে তামিলাগা ভেত্রি কাজাগাম দলের সমাবেশে বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই বলছে, বিজয়ের বক্তব্যের এক পর্যায়ে সমাবেশ বড় হতে থাকে এবং এক পর্যায়ে তা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। গরমে এবং ভিড়ের চাপে তখনই অনেকে জ্ঞান হারান। আমার ভাইয়ের 2টা বাচ্চা ছেলে ওখানে ছিল, বড়টা মারা গেছে, ছোটটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার আত্মীয় ভাইয়ের বউ এখন আইসিইউতে, আমি কি করব? এদিকে অনলাইনে দেয়া এক বিবৃতিতে বিজয় বলেছেন, এমন ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে এবং তিনি অসহনীয় ব্যথা ও দুঃখে কাতর। যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক এবং গভীর দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক আরুণা জগদীশনের নেতৃত্বে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পদদলিত হওয়ার ঘটনায় বিজয়সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে তামিলনাড়ু পুলিশ। তবে
বিজয়কে এখনই গ্রেফতার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্ত করার পরে সিদ্ধান্ত নিবে কি করতে হবে। রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করা হবে না। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 10 লাখ রুপি এবং আহতদের 1 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে বিজয় সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন তিনিও নিহতদের পরিবারকে 20 লাখ এবং আহতদের 2 লাখ রুপি করে সহায়তা দিবেন। তবে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ভারতে নতুন কিছু নয়। চলতি বছরেও এই ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। বিশেষ করে কুম্ভ উৎসবে ও একটি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনায় এসেছিল। গাজায় ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের দৃশ্য আজ সবার চোখে স্পষ্ট, কিন্তু দৃশ্যমান ধ্বংসের আড়ালে আরেকটি অদৃশ্য বাস্তবতা রয়েছে, ভারতীয় পুঁজির প্রবাহ, যা ইসরায়েলের দখলদারিত্ব ও সামরিক নিয়ন্ত্রণকে শক্তিশালী করছে। মানবাধিকার ও উন্নয়নের কথিত অঙ্গীকারের আড়ালে ভারতীয় কর্পোরেট বিনিয়োগ যুক্ত হচ্ছে সেই যন্ত্রে, যা দীর্ঘায়িত করছে ফিলিস্তিনিদের দুর্দশা। প্রতিরক্ষা খাতে ভারতীয় বিনিয়োগ সরাসরি ইসরায়েলের দখলদারিত্বকে জোরদার করছে। আদানি এন্টারপ্রাইজেস অংশ নিয়েছে ইসরায়েলি ড্রোন তৈরির প্রকল্পে, যেমন হারমিস 900, যা গাজায় হামলায় ব্যবহৃত হচ্ছে। এছাড়া ভারত ইসরায়েল থেকে সাঁজোয়া যান ও উন্নত সামরিক প্রযুক্তি কিনছে, যা দখল বজায় রাখার প্রক্রিয়ার সঙ্গে জড়িত। অর্থাৎ প্রতিটি লেনদেন হয়ে উঠছে যুদ্ধযন্ত্রের অংশ। ইসরায়েলের জল ও কৃষি খাতেও ভারতের উপস্থিতি স্পষ্ট। জৈন ইরিগেশন ও আদানি ভেঞ্চার্স ইসরায়েলের জাতীয় পানি কোম্পানি মেকোটের সঙ্গে অংশীদার হয়েছে। মেকোট পশ্চিম তীর ও ইসরায়েলি বসতিতে পানি সরবরাহ নিয়ন্ত্রণ করে। ফলে ভারতীয় বিনিয়োগ এমন এক প্রক্রিয়াকে মুনাফাযোগ্য করছে যেখানে ফিলিস্তিনিরা পানি পাওয়ার মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। জীবন ধারণের অপরিহার্য উপাদানকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে অর্থনৈতিক মুনাফার ছত্রছায়ায়। এছাড়া অবকাঠামো নির্মাণ খাতে ভারতীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে সড়ক, পাইপলাইন ও অন্যান্য প্রকল্পে, যা মূলত ইসরায়েলি বসতি স্থাপনকে টিকিয়ে রাখে। এসব প্রকল্পকে সাধারণ ব্যবসায়িক বিনিয়োগ বলা হলেও এগুলো প্রায়ই ফিলিস্তিনিদের জমি দখলের মাধ্যমে বাস্তবায়িত হয়। তাই ভারতীয় বিনিয়োগ এখানে নিরপেক্ষ নয়, বরং দখলদারিত্বের কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজনৈতিক বাস্তবতাও কর্পোরেট বিনিয়োগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একসময় ভারত আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিলেও সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে কয়েক বিলিয়ন ডলারে পৌঁছেছে। নতুন চুক্তি হচ্ছে নিয়মিত, অর্থাৎ সরকারি নীতির সঙ্গে বেসরকারি বিনিয়োগ মিলে গাজা ও পশ্চিম তীরে দখলদারিত্বকে আর্থিকভাবে টেকসই করে তুলেছে। আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে বলছে দখল বা বসতি সম্প্রসারণে আর্থিক সহায়তা অবৈধ। কিন্তু ভারতীয় কোম্পানিগুলো যখন এসব প্রকল্পে বিনিয়োগ করছে তখন তারা শুধু আইনগত নয়, নৈতিক দায়বদ্ধতাও উপেক্ষা করছে। মানবাধিকার কর্মীরা বলছেন এসব বিনিয়োগ কোনোভাবেই নিরপেক্ষ নয়, এগুলো প্রতিদিনের মানবিক বিপর্যয়কে দীর্ঘায়িত করছে। ফলত প্রশ্নটা জরুরি হয়ে দাঁড়ায়, ভারতীয় বিনিয়োগ কিভাবে ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে? উত্তর স্পষ্ট, প্রতিরক্ষা, প্রযুক্তি, পানি ও অবকাঠামো খাতে ভারতের অর্থনৈতিক সম্পৃক্ততা দখলের প্রতিটি স্তরে জ্বালানি সরবরাহ করছে। মুনাফা এখানে মানবিকতার উপরে প্রাধান্য পাচ্ছে, আর গাজার মানুষ দিচ্ছে তার নির্মম মূল্য। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলছে না ইরানের। দেশটির পরমাণু কর্মসূচিতে নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে চলেছে শিগগিরই। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এতে মোটেও চিন্তিত মনে হচ্ছে না তেহরানকে, বরং পরমাণু কর্মসূচির সম্প্রসারণের দিকেই ঝুঁকছে এশিয়ার দেশটি। তারই ধারাবাহিকতায় নেওয়া হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ। 26 সেপ্টেম্বর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে নির্মাণ করা হবে 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর এতে সহায়তা করছে রাশিয়া। এ নিয়ে $25 বিলিয়ন চুক্তিতে সই করেছে তেহরান ও মস্কো। ইরানের দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইরান হরমোজ কোম্পানি ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের মধ্যে চুক্তি হয়েছে।
প্রতিটি প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা হবে 1255 মেগাওয়াট। তবে নির্মাণের সময়সূচি নিয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ও ওমানের কাছে হরমুজগান প্রদেশের সিরিক শহরে 500 হেক্টর জমিতে 4টি নতুন ইউনিট নির্মাণ করা হবে। এতে জেনারেশন 3 চুল্লি স্থাপন করা হবে, যেগুলো মিলিতভাবে 5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ইরনা আরও বলেছে, বর্তমানে ইরানের একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণের বুশেহর শহরে অবস্থিত। 1 গিগাওয়াট উৎপাদন সক্ষমতার এই কেন্দ্রটিও রাশিয়ার সহায়তায় নির্মিত। চুক্তিটি এমন এক সময় এলো যখন 2015 সালে পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রস্তাব উত্থাপন করা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এই নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিলেও বিপক্ষ রয়েছে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে সন্দেহ পশ্চিমা দেশগুলোর। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদে বলেন, ইরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না। 2018 সালে একতরফাভাবে ইরান চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর ধাপে ধাপে প্রতিশ্রুতি থেকে সরে আসে তেহরানও। অবশ্য পরবর্তীতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলে, কিন্তু চলতি বছরের জুনে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর 12 দিনের যুদ্ধ শুরু হলে আলোচনা থমকে যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরেই আলোচনায় টেসলা পাইফোন। ইউটিউব ভিডিও ও বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ইলন মাস্কের কোম্পানি অতি গোপনে অত্যাধুনিক এক স্মার্টফোন তৈরির কাজ করছে। তবে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি টেসলা। বরং মাস্ক বারবার বলেছেন, এখনই ফোন তৈরির কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে বিশেষ পরিস্থিতি তৈরি হলে তখনই কেবল বিবেচনা করা হতে পারে। ইলন মাস্ককে বিভিন্ন সময় স্মার্টফোন প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে। তার উত্তর সবসময় একই, অ্যাপল বা গুগল যদি কখনো টেসলার অ্যাপস বা সেবায় নিষেধাজ্ঞা দেয়, তখনই কেবল ফোন তৈরির প্রয়োজন পড়বে। বর্তমানে টেসলার গাড়ি ও জ্বালানি সংক্রান্ত পণ্য সহজেই iOS ও অ্যান্ড্রয়েডে কাজ করছে, তাই আলাদা ফোন তৈরির প্রয়োজন অনুভব করেনি টেসলা। টেসলা পাইফোন নিয়ে গুজব শুরু হয় 2021-22 সালে। তখন একটি টেসলা মডেল পাইফোনের কনসেপ্ট ডিজাইন ভাইরাল হয় অনলাইনে। টেসলার ভবিষ্যৎধর্মী ভাবমূর্তির সঙ্গে মিল থাকায় এটি দ্রুত আলোচনায়ও চলে আসে। টেসলার ফোন নিয়ে ভক্তরা নানা ধরনের ফিচারের কথা বললেও সেগুলো এখনো কল্পনাতেই সীমাবদ্ধ। সম্ভাব্য ফিচারের মধ্যে ছিল স্টারলিংকের সঙ্গে সরাসরি সংযোগ, সৌরশক্তি ব্যবহার করে চার্জিং, নিউরালিংক ইন্টারফেসের মাধ্যমে মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রণ এবং মার্স কয়েন মাইনিং, যা মাস্কের মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপনের স্বপ্নের সঙ্গে সম্পর্কিত। তবে এসবের কোনোটি এখন বাস্তবে দেখা যায়নি কিংবা টেসলার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তাহলে বাজারে যে টেসলা ফোন পাওয়া যাচ্ছে সেগুলো কি? আসলে এসব ফোন মাস্কের টেসলা বানায়নি। ইউরোপ ও এশিয়ার বাজারে অন্য এক কোম্পানি টেসলা নাম ব্যবহার করে অ্যান্ড্রয়েড ভিত্তিক কয়েকটি ফোন তৈরি করছে। উদাহরণ হিসেবে বলা যায়, টেসলা এক্সপ্লোর 9 নামে একটি ফোন অনলাইনে বিক্রি হচ্ছে, যেটিতে আছে 6.3 ইঞ্চি ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও পানিরোধী নকশা। এগুলোর সঙ্গে টেসলা ইনকর্পোরেশন বা ইলন মাস্কের কোনো সম্পর্ক নেই। বর্তমানে মাস্কের মূল মনোযোগ অন্য খাতে। স্টারলিংক প্রকল্পে বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেট সম্প্রসারণ করছে স্পেসএক্স এবং বিদ্যমান স্মার্টফোনে সরাসরি সংযোগের পরিকল্পনা করছে। অন্যদিকে টেসলা ব্যস্ত বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির সমাধানে। বিশ্লেষকদের মতে, মোবাইল ফোন বাজারে আনলে টেসলাকে সরাসরি প্রতিযোগিতা করতে হবে অ্যাপল, স্যামসাং ও গুগলের সঙ্গে, যা টেসলার বর্তমান অগ্রাধিকারের সঙ্গে খাপ খায় না। টেসলা পাই ফোন বাস্তবে নেই, এর কোনো ঘোষণা হয়নি। এখন পর্যন্ত দেখা যায়নি কোনো প্রোটোটাইপ। এমনকি এই ফোন তৈরিতে কাজ শুরু হয়েছে বলেও
কোনো প্রমাণ নেই। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে যতই আলোচনা হোক, টেসলা ফোন এখনো কেবল কল্পনার মধ্যেই সীমাবদ্ধ। যুক্তরাষ্ট্রে চাকরির স্বপ্ন দেখা হাজারো তরুণের জন্য বেশ পরিচিত H-1B ভিসা। সম্প্রতি এই ভিসার আবেদন ফি 1 লাফে আকাশ ছোঁয়া উচ্চতায় নিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে যেখানে $5,000 আবেদন করা যেত, এখন সেই খরচ দাঁড়াচ্ছে $1 লাখ। এত বিশাল অঙ্ক দেখে অনেকেই মনে করছেন ট্রাম্পের এই পদক্ষেপ যেন দক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ করারই ইঙ্গিত। এই সুযোগটি কানাডা কাজে লাগাতে পারে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞ এবং অর্থনীতি বিশ্লেষকরা। তবে অনেকে সতর্ক করে বলছেন, যারা যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে কানাডাকে টার্গেট করছেন, তারা কানাডার নিজস্ব অভিবাসন ব্যবস্থার জন্য কিছু চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে। 19 সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা এক ডিক্রিতে নতুন H-1B ভিসার আবেদনকারীদের জন্য ফি বাড়িয়ে $1 লাখ করার ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর কাছে এটি একেবারেই সুখবর নয়। সিলিকন ভ্যালি থেকে শুরু করে অনেক বহুজাতিক কোম্পানি বিদেশি প্রতিভার উপর নির্ভরশীল। মার্কিন তথ্য অনুসারে এর মধ্যে কানাডিয়ানরাও অন্তর্ভুক্ত আছেন। 2019 সালে মোট H-1B আবেদনকারীদের 1% ছিলেন কানাডা থেকে। হোয়াইট হাউস বলছে, ট্রাম্পের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল মার্কিন কোম্পানিগুলোকে বিদেশি কর্মীর পরিবর্তে মার্কিন নাগরিকদের নিয়োগ দিতে উৎসাহিত করা। ট্রাম্প প্রশাসন মনে করছে, কম খরচে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের সুযোগ থাকায় অনেক কোম্পানি স্থানীয় চাকরি প্রার্থীদের উপেক্ষা করছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীরা, যারা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রে কাজ করার আশা করেছিলেন। এই শূন্যস্থানই কানাডার জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কানাডা ভিত্তিক অভিবাসন আইনজীবী ইভান গ্রিন বলেন, বিদেশি কর্মীরা এখন যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছেন এবং কানাডার সরকার এটি কাজে লাগাতে পারলে দেশের প্রযুক্তি খাতের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বিষয়টি মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে কাউন্সিল অব ফরেন রিলেশনসের সামনে এক বক্তৃতায় তিনি বলেন, কানাডা বহু গবেষক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞের জন্মভূমি হলেও তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে চলে যায়। কিন্তু আমি আশাবাদী H-1B ভিসার পরিবর্তনের ফলে কিছু প্রতিভাবান কর্মী কানাডার দিকে ঝুঁকতে পারেন। 2023 সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক H-1B ভিসাধারীদের জন্য কানাডায় 3 বছরের ওয়ার্ক পারমিট প্রোগ্রাম চালু করে কানাডা সরকার। এর পরপরই দেশটি আবেদন করে 10,000 লোক। যদিও 24 ঘন্টার মধ্যে এই আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। যদিও কতজন শেষ পর্যন্ত কানাডায় পুনর্বাসিত হয়েছেন তা স্পষ্ট নয়। তবে সবকিছু এত সহজ না। কানাডাকে দক্ষ কর্মীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে আরো অনেক কিছু করতে হবে, যার মধ্যে অন্যতম অভিবাসন ব্যবস্থার সংস্করণ। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, কানাডার জন্য সম্ভাবনা থাকলেও সেই সম্ভাবনাকে অতিরঞ্জিত করা উচিত নয়। সাম্প্রতিক বছরগুলোতে কানাডা অভিবাসন সীমিত করেছে এবং অস্থায়ী বিদেশি কর্মী কর্মসূচি নিয়ে দেশটিতে রাজনৈতিক বিতর্ক চলছে। এছাড়া কানাডার রাজনৈতিক পরিস্থিতি এবং বেতন কাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো স্বচ্ছ নয়, যা উচ্চ দক্ষ কর্মীদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, দক্ষ কর্মীর জন্য অভিবাসনের নতুন সুযোগ তৈরি হলে দ্রুত এগিয়ে যেতে পারে কানাডা। ইতোমধ্যে দক্ষ কর্মীর জন্য এক্সপ্রেস এন্ট্রি এবং গ্লোবাল স্কিল ট্র্যাজেডি প্রোগ্রামের মাধ্যমে দ্রুত ওয়ার্ক পারমিট প্রদানের ব্যবস্থা চালু করেছে IRCC। সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ কুরোপোভিচ জানান, আমরা বিশ্বের মেধাবী এবং সেরা প্রতিভাদের আকৃষ্ট করার নতুন সমাধান খুঁজতে অব্যাহত রেখেছি। এতদিন ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন করে যাওয়া অনেক দেশও এখন সরে দাঁড়াচ্ছে। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফিলিস্তিনের পূর্ণ স্বীকৃতির পথে এখন একমাত্র বাধা মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে গাজায় নজরদারি চালাতে ব্যবহার করা প্রযুক্তি সেবা বন্ধে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ঘোষণায় ভিন্ন কিছুর গন্ধ পাচ্ছেন অনেকে। কোম্পানিটির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেন, মাইক্রোসফটের প্রযুক্তি দিয়ে সাধারণ নাগরিকদের উপর নজরদারি চালানো আমাদের পরিষেবার শর্ত লঙ্ঘন, যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের একটি তদন্ত প্রতিবেদনের কথাও জানান স্মিথ। বলেন, আমাদের পর্যালোচনা এখনো চলমান।
তবে আমরা এমন কিছু প্রমাণ পেয়েছি যা গার্ডিয়ানের প্রতিবেদনের কিছু অংশকে সমর্থন করেছে। গার্ডিয়ানের ওই প্রতিবেদনে ফিলিস্তিনিদের ফোন কলের রেকর্ড জমা রাখতে মাইক্রোসফটের অ্যাজিওর ক্লাউড স্টোরেজ ব্যবহার করার অভিযোগ আনা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে। সেই সঙ্গে তুলে ধরা হয় কিভাবে ফোনে আড়িপাতা ও বিশ্লেষণের মাধ্যমে গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। গার্ডিয়ানের এমন প্রতিবেদনের পরপরই নড়েচড়ে বসে মাইক্রোসফট। ইসরায়েলে প্রযুক্তি সেবা বন্ধে আন্দোলনে নামে প্রতিষ্ঠানটির কর্মীদের একটা অংশ, যা দমনে 5 কর্মীকে বরখাস্ত করে মাইক্রোসফট। তবুও থামেনি কর্মীদের সেই আন্দোলন, যার প্রেক্ষিতেই এবার ইসরায়েলের সেবা বন্ধ করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। যদিও কোম্পানিটি বলছে কর্মী বা গ্রাহকের চাপে নয়, বরং প্রতিবেদনের বেশ কিছু তথ্যের প্রমাণ পাওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে মাইক্রোসফটের সেবা বন্ধ হলেও থেমে নেই ইসরায়েল। নজরদারির কাজে ব্যবহার করা এসব তথ্য অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্মে স্থানান্তরের তৎপরতা চালাচ্ছে তারা, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যামাজন। অবশ্য এ ব্যাপারে চলতি বছরের শুরুর দিকেই কয়েক ডজন প্রযুক্তি কোম্পানিকে ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ। সতর্ক করেছিলেন তারাও গাজা ও অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধাপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন, যাতে নাম ছিল অ্যামাজনেরও। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।